ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা দিল্লিতে আছেন, ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে। তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও। মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কো রুবিও, যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলো করেন। তো হঠাৎ করে মার্কো রুবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে? অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের নিয়ে নিয়েছেন, তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন, এবং আপনার ব্রেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশুদিন মানে 12 তারিখ, 12ই জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, এবং ইউনূসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন। মূলত কূটনীতিক, নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট গাম্বিস। এবং মর্স এইচট্যান তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর এট লার্জ, বিশেষ দূত। ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন। মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, যুদ্ধ অপরাধ, আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন। সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক, পররাষ্ট্র নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ। এই দুইজন দেখা করে আমাদের ইউনূস সাহেবের সাথে। এবং আপনারা এখন এই মুহূর্তে যদি যান, আপনারা ইউনূস সাহেবের ফেসবুক পেজ, যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ, সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশুদিন সন্ধ্যা 6টায়, যেখানে ইউনূস সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয়, কে আসে, এটা খুব দ্রুত কিন্তু উনি দেয়। কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গতকাল রাতের বেলা। তার আগ পর্যন্ত তিনি মানে প্রায় 17-18 ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি, এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেসারে পড়েছিলেন। প্রেসারে পড়ে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে। এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে? এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে। আপনারা জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল, সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল, সেইখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এরপরে আপনার দোহায় নিয়ে যাওয়া হয়েছে, কাতারের দোহায়, সেখানেও, এবং সর্বশেষ কয়েকদিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে। এই দুইজন আপনার আমাদের ইউনূস সাহেবের কাছে 12 তারিখে আসলে ইলেকশন হবে কিনা এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ 12 তারিখ ইলেকশন হবে, আমি এর আগেও আপনার এই সবাইকে বলেছি, আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে, সার্জিও গোরের সাথেও কথা হয়েছে, ওনাদেরকেও বলেছি আমরা 12 তারিখ ইলেকশন করব, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চলছে, আমি 12 তারিখ ইলেকশন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাব, আমি এর চেয়ে 1 ঘন্টাও বেশি থাকবো না, আমিও চাই যে নির্বাচিত সরকার নিয়ে যাক, এই সেই। এগুলো বলার পরে তখন এই দুই কূটনীতিক ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি। তো আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যে হয়েছিল সেটার বিষয়ে তো চিন্তা, উনি বলে যে না আওয়ামী লীগ তো ক্ষমা চায়নি। তখন এরা নাকি ধরে বসছে যে ক্ষমা চাইবে না, সেটা তো হচ্ছে ট্রুথ কমিশন বসার পরে সেখানে সবাই মিলে একটা দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয়, কোনো পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না, অ্যাকসেপ্ট মৌলবাদ থাকতে পারবে না সেই দেশে, সমস্ত রাজনৈতিক দল থাকতে পারবে মৌলবাদীরা ছাড়া বাকি সবাই থাকতে হবে। মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ,
এবং তারা দেখতে পারতেছে যে এই যে মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে ইউনুস গভর্নমেন্ট প্রোভাইড করেছে, সবকিছু দিয়ে জ্বালাও পোড়াও করাইছে, এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে। এই ঘটনার পরে 4টা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে, যেটাও মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে, এবং যেটা পোপ যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ যখন বাংলাদেশে কথা বলেছেন, তখন কিন্তু মার্কিন সরকার, ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে। এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে, এবং এরা নাকি এটাও বলে গেছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যাইতে হবে, পরবর্তী সরকার আসলে তুলবে মুলবে এগুলো না, তোমাকে তুলে যেতে হবে। এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন যদি করতেও তুমি পারো, সেটাও তুমি 12 তারিখের পরে তুমি 12 ঘন্টা আর থাকতে পারবে না, তুমি সাথে সাথে দিয়ে যেতে হবে। এগুলো বলে টলে আসার পরে ওরা নাকি দেখতেছিল যে এটার প্রচার হয় কিনা, কিন্তু এটার প্রচার যখন না হয়েছে তখনই আবারও এরা প্রেশার দিয়েছে, কেন এটা প্রচার করলা না, যে আমরা এসেছিলাম, দেখা হয়েছে, কি কি কথা হয়েছে। এরপরে সরকার সামান্য এতটুকুই দিয়েছে যে এই দুজন এসেছিল, ট্রুথ কমিশনের বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে আমরা এই কথা বলেছি, বাকি আর কথা সরকারও প্রকাশ করে নাই। ওরা তো এখনো প্রকাশ করে না, ওরা তো পরে গিয়ে প্রকাশ করবে এগুলো। বাসস, যেটা সরকারি সংবাদ সংস্থা, ওইটা না পারতে 2-1টা লাইন শুধু লিখেছে। এখন মার্কো রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলেছেন, এবং সেখান থেকে মার্কো রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর। এমন 6 থেকে 7 কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং তারা রাজনীতি করতে পারবে না, এটা হইতে পারে না। এই ব্যাপারে তিনি দেখছেন, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে, এগুলো নাকি কথা হয়েছে বেসিক। এরপরে ভেতরে আরো কি কি কথা হয়েছে সেটা জানা যায়নি, তবে সেখানে সম্ভবত আপনার অজিত দোভাল সহ আরো 3-4 জন, মানে ইন্ডিয়ার হাইয়েস্ট লেভেলের কিছু লোক ওখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে মার্কো রুবিও বা আমেরিকান গভর্নমেন্টের এই বিশেষ দূত সকলেই একটা ব্যস্ত, কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে। পাকিস্তানের সাথে সম্পর্ক যেমন ঘটছে, তেমন চায়না এবং টার্কির দিকেও ঝুঁকছে বাংলাদেশ, এবং যেটা আপনার আমেরিকা পছন্দ করছে না। এখন এমনও হতে পারে আমেরিকার যা যা চাহিদা বা আমেরিকা যা যা চায় তা হয়তো পেয়ে গেছে ম্যাক্সিমাম, সামান্য কিছু যা আছে সেটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয়, তাহলেই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ। 6 মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে, 1 বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন। এইসব ঘটনা হওয়ার পরপর আজকে দেখেন, উইদাউট এনি আগের ডিক্লারেশন, আজকে তারেক জিয়ার সপরিবারে ডাক্তার ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেছে, কারণ তারেক জিয়াও ভয়ে ভীত যে আসলে কি হতে যাচ্ছে। কারণ মার্কিনীদের যে প্রেশার ডাক্তার ইউনূসের উপর আছে, এটা ডাক্তার ইউনূস স্বীকার করুক আর না করুক, এই যে আমি যে কথা বলছি, আমার পেছনের যে ব্যানার বা যে ছবিটা দেখছেন, সেখানে ডাক্তার ইউনূসের চেহারাটা দেখেন, এবং ওই 2 জন কূটনীতিক যারা এসেছিলেন ডাক্তার ইউনূসকে চাপ দিচ্ছেন, তারা সকলে এখন চাপ দিচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য। মার্কো রুবিও আবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়াও বাংলাদেশ স্থিতিশীল হবে না। এখন যদি কোনো ইলেকশন করে কোনো গভর্নমেন্টও দেয়, সেটা তো আর বিনিয়োগ আসবে না। এ হচ্ছে যে মূল কথা। যুক্তরাজ্য ভিত্তিক একজন মানবাধিকার আইনজীবী, তার নাম হচ্ছে ব্যারিস্টার MR খান, তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন, বলতে পারেন বোমা ফাটিয়েছেন। আমার মনে হয় একটি বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি, সেটি নিয়ে আজকে কথা বলবো। ব্যারিস্টার MR খান বলেছেন, গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, মানে গত বছরের 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি থেকে, ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন। মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই নয়। কেন এমন কথা বললেন তিনি? এর আইনি ভিত্তি কি, কিংবা তার যুক্তিগুলো কি? MR খানের এই চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে, কিংবা তার কথাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? এমনিতেই তো আপনারা জানেন যে একটা প্রবল সমালোচনা আছে। এই আদালতের এই বিচার করবার এখতিয়ারই নেই, এটি নিয়ে আমরা একটি কন্টেন্টও করেছি। যতই অধ্যাদেশ বা আইন কানুন যত কিছুই বদলানো হোক না কেন, স্বয়ং আদালতেই যেখানে বিশাল প্রশ্নের মুখে, সেখানে ব্যারিস্টার খান এই রায়কে, মানে মৃত্যুদণ্ডের রায়কে পুরোপুরি
তুড়ি দিয়ে উড়িয়ে ফেলেছেন। সঙ্গে আদালতের কর্মকাণ্ড নিয়েও তিনি আইনি প্রশ্ন তুলেছেন। এ সম্পর্কে আসলে এখানে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ার মিস্টার খান prepared the submission independently and closing annexes with evidence of riotous violence. The document has circulated among legal circles and Hasina supporters, potentially fueling calls for international scrutiny of Bangladesh judicial processes under the interim government. As of now, the ICTBD and interim authorities have no responded to the submission. পুরো প্রতিবেদনটি ইংরেজিতে, তার সামান্য একটু অংশ আপনাদের শোনালাম। যেটুকু বললাম তার সহজ বাংলা অনেকটা এরকম যে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী মিস্টার খান স্বাধীনভাবে এই সাবমিশনটি করেছেন। দাঙ্গাবাজদের সহিংসতার প্রমাণ সহ বেশ কিছু সংযুক্তি তিনি এখানে জুড়ে দিয়েছেন। যে ডকুমেন্টটি তিনি হাজির করেছেন সেটা আইনি মহল এবং হাসিনা সমর্থকদের মধ্যে প্রচার করা হয়েছে এবং এটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক তদন্তের আহ্বান উস্কে দিতে পারে, যে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনির কথা যেটি বলা হয়েছে। অর্থাৎ এটি একটি ডিমান্ড তৈরি করতে পারে যে এটি আসলে তদন্ত করে দেখা দরকার, খতিয়ে দেখা দরকার। তবে এখন পর্যন্ত আইসিটিবিডির তরফ থেকে বা অন্তর্বর্তী কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চলুন এ সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চেষ্টা করি আমরা। ব্যারিস্টার এমআর খান যুক্তি দিয়েছেন 2024 সালের জুলাই আগস্ট দাঙ্গার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রশাসনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক বা দেশীয় আইন অনুসারে বহাল রাখা যাবে না, অর্থাৎ এটি টিকবে না, এটি তিনি বলছেন। তিনি এই রায়কে ন্যায় বিচারের অপব্যবহারের একটি ধ্রুপদী উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন বা ব্যাখ্যা করেছেন। রোম সংবিধি, রোম স্ট্যাটিউট এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন নজিরের উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনে যুক্তি দিয়েছেন যে ঘটনাগুলো ঘটেছে বেসামরিক নাগরিকদের উপর একটি পদ্ধতিগত আক্রমণের পরিবর্তে প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল। অর্থাৎ 2024 জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছিল সেটিকে তিনি বলছেন প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে জুলাই আন্দোলন এবং জুলাই সন্ত্রাস বা জুলাই দাঙ্গা এরকম দুটি পৃথক বয়ান কিন্তু সামনে এসেছে। এটা দুই পক্ষ থেকে এসেছে। এখন এই দুই বয়ানের কোন পক্ষে কত শতাংশ সমর্থন বা কোনটি সঠিক সেই বিশ্লেষণ, সেই ব্যাখ্যা করা আমার এই কন্টেন্টের উদ্দেশ্য নয়। আমি আপনাদের সামনে এমনকি সদাশয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেও ব্যারিস্টার এমআর খানের বিশ্লেষণটি তুলে ধরতে চাই বা তুলে ধরছি, যাতে এই ভিন্ন মত যদি এটিকে মনে করা হয় তাহলে এর পক্ষে বা বিপক্ষে একটি সুচিন্তিত মতামত পাওয়া যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তাহলে এটা নিয়ে যে সন্দেহ, সংশয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বা আরো হতে পারে সেটি ক্ষান্ত হবে, শেষ হবে, বিরতি করবে। এমআর খান জোর দিয়ে বলেছেন 2010 সাল থেকে রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই তার অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আইসিটিএ 1973 অনুচ্ছেদ 7 অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। তিনি বলেছেন রোম সংবিধির 7 অনুচ্ছেদের অধীনে মানবতা বিরোধী অপরাধের জন্য প্রয়োজনীয় 4টি ক্রমবর্ধমান উপাদানের রূপরেখা দাখিল করা হয়েছে। মানে তিনি যে প্রতিবেদন করেছেন সেখানে হয়তো তিনি এটি দাখিল করেছেন।